প্রধান উপদেষ্টার সাথে জামাত ও এনসিপির বৈঠক, আলোচনা হবে বিএনপির সাথেও। ইস্যু রাজনৈতিক পরিস্থিতি ও নির্বাচন। সরকার যত বেশি দিন ক্ষমতায় থাকবে তত দুর্বল হয়ে পড়বে বললেন তারেক রহমান। নির্বাচন ঘিরে নানা ষড়যন্ত্রের অভিযোগ। অবস্থার উন্নতি হচ্ছে নূরের, আইসিইউ থেকে দ্রুত কেবিনে স্থানান্তরের আশা। চিকিৎসার খোঁজ খবর নিলেন রাষ্ট্রপতি ও খালেদা জিয়া। শিক্ষার্থী ও স্থানীয়দের সংঘর্ষে রণক্ষেত্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। প্রোভিসি প্রক্টর সহ আহত অর্ধ শতাধিক, 144 ধারা জারি। নতুন ভোটার তালিকা প্রকাশ, মোট ভোটার 12,63,07,504 জন, যুক্ত হলেন 1,37,000। দেখছিলেন ক্রাউন 7 সংবাদ শিরোনাম। অন্তর্বর্তী সরকার চাপে পড়ে নির্বাচনের তারিখ ঘোষণা করেছে বলে মন্তব্য করেছেন জামাতে ইসলামের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। জুলাই সনদে বেশিরভাগ দলকে একমত না করে নির্বাচনের ট্রেন ছেড়ে দেয়া ভুল সিদ্ধান্ত বলেও মনে করেন তিনি। রাষ্ট্রীয় ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সাথে বৈঠক শেষে এমন মন্তব্য করেন জামাতের নেতা মোহাম্মদ তাহের। তিনি বলেন, ঐকমত্য কমিশনের 19টি বিষয় বাস্তবায়নে একটি দল বাধা তৈরি করছে। নির্বাচিত সরকার যদি ঐকমত্য কমিশনের সিদ্ধান্ত বাস্তবায়ন করে তাহলে রাজনৈতিক দলগুলো এত পরিশ্রম করে লাভ কি হলো, এমন প্রশ্নও রাখেন তিনি। জামাতের সন্দেহ, নীল নকশার নির্বাচনের দিকে যাচ্ছে বাংলাদেশ। এটা বাস্তবায়ন হতে দেবে না জামাতে ইসলাম। এদিকে সন্ধ্যা 6:30টায় জাতীয় নাগরিক পার্টি এনসিপির সাথে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা। সংগঠনটির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর নেতৃত্বে বৈঠকে অংশ নেয় 4 জনের প্রতিনিধি দল। এদিকে প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করতে সন্ধ্যা 7:15টায় যমুনায় প্রবেশ করেছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে 8 সদস্যের প্রতিনিধি দল। এখন পর্যন্ত আমরা শুধুমাত্র ঐকমত্যে পৌঁছেছি, কিন্তু এটার আইনি ভিত্তি এবং বাস্তবায়নের ক্ষেত্রে দুই একটি দল বাধা দিচ্ছে, একমত হচ্ছে না। আমরা খুব স্পষ্ট বলে আসছি যে জুলাই বিপ্লবের পরে আমরা আরো অনেক পরিবর্তন চেয়েছিলাম, কিন্তু কমপক্ষে ন্যূনতম সংস্কারের যে জায়গাটি, যেটা প্রধান উপদেষ্টার ওয়াদা, সেটা যেন অবশ্যই আইনের ভিত্তির মাধ্যমে এখনই কার্যকর করে। যদি তাই না হয় তাহলে রক্ত দেওয়া, জীবন দেওয়া, এটা অর্জন হবে শূন্য, অর্থহীন হয়ে যাবে। এবং জুলাই শহীদদের প্রতি, রক্তাক্তদের প্রতি, বঙ্গদের প্রতি বিশ্বাসঘাতকতা করা হয়। আমরা এই ব্যাপারকে স্পষ্ট বলে আসছি, আমরা চার্টারের পূর্ণ বাস্তবায়ন চাই এবং এই চার্টারের ভিত্তিতে আগামী নির্বাচন হইতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে নানা ষড়যন্ত্র ডালপালা মেলতে শুরু করেছে, কিন্তু জনগণ সাথে থাকলে কোনো ষড়যন্ত্রে বিএনপির অগ্রযাত্রাকে রুখতে পারবে না বলে মন্তব্য করেন তিনি বলেন, অশুভ শক্তি ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে। গণতন্ত্র, ন্যায় বিচার, আইনের শাসন ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিএনপি অঙ্গীকারবদ্ধ বলে জানান তারেক রহমান। আহমেদ সরোয়ারের রিপোর্ট। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির 47তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রবিবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আলোচনা সভার আয়োজন করা হয়। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, যতবার দেশের সার্বভৌমত্ব হুমকিতে পড়েছে, গণতন্ত্রকে হত্যা করা হয়েছে, বিএনপির নেতৃত্বে ততবার ঘুরে দাঁড়িয়েছে দেশের গণতন্ত্রকামী মানুষ। বিএনপি গৃহীত পদক্ষেপগুলো সারা দেশে মা, বোন, তরুণ জনগোষ্ঠী, শিক্ষক, শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার জনগণের কাছে আমাদের সকলকে পৌঁছে দিতে হবে। জনগণের সঙ্গে নিবিড় সম্পর্ক আমাদেরকে বজায় রাখতে হবে। প্রিয় সহকর্মীবৃন্দ, মব ভায়োলেন্সকে আমরা কেউ প্রশ্রয় দেব না। নারীর সম্মান, মর্যাদা এবং অধিকারের প্রতি শহীদ জিয়া, দেশনেত্রী খালেদা জিয়ার প্রতিটি সৈনিক সংবেদনশীল এবং শ্রদ্ধাশীল থাকবে। আমাদের সকলকে সতর্ক থাকতে হবে। আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে নানা রকম ষড়যন্ত্রের ডালপালা
মেলতে শুরু করেছে। তবে জনগণের সঙ্গে সম্পর্ক থাকলে আমরা বিশ্বাস করি কোন ষড়যন্ত্র এই বিএনপির অগ্রযাত্রাকে রুখতে পারবে না ইনশাআল্লাহ। ৪৭ বছরের গৌরবান্বিত পথ চলায় বিএনপি বরাবরই দেশের গণতান্ত্রিকামী জনগণের সহযোগিতা এবং সমর্থন পেয়ে এসেছে। তাই আসুন প্রতিষ্ঠা বার্ষিকীর এই দিনে জনগণের কাছে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই, গণতন্ত্র, ন্যায় বিচার, আইনের শাসন এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার পথ থেকে বিএনপি যেমন অতীতে বিচ্যুত হয়নি, ইনশাআল্লাহ ভবিষ্যতেও আমরা বিচ্যুত হব না। আপনার দল, আপনাদের দল, আমাদের দল, বিএনপির শেকড় এই বাংলাদেশ। জনশক্তি, জনশক্তি, জনবল, বিএনপির মনোবল। তারেক রহমান বলেন, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে জবাবদিহিতামূলক সরকার প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই। যতক্ষণ পর্যন্ত তা না হবে ততক্ষণ গণতন্ত্র ঝুঁকিমুক্ত নয়। জনগণ লক্ষ্য করতে শুরু করেছেন নির্বাচনের মাধ্যমে জনগণের বাংলাদেশে জনগণের অধিকার প্রতিষ্ঠার সুযোগ বিনষ্ট করার ক্ষেত্রে প্রস্তুতে সেই অশুভ শক্তির অপতৎপরতা সাম্প্রতিক সময় ধীরে ধীরে দৃশ্যমান হয়ে উঠছে। রাজপথের সহকর্মী সহযোদ্ধা প্রতিটি গণতান্ত্রিক রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়ে বলতে চাই, সংস্কারের প্রয়োজন রয়েছে অবশ্যই, তবে জনগণের অধিকার চর্চা এবং প্রয়োগের পথে বাধা সৃষ্টি করে কোনো সংস্কারকেই টেকসই করা যাবে না। সঙ্গত কারণেই অন্তর্বর্তীকালীন সরকার যত বেশি দিন ক্ষমতায় থাকবে তাদের দুর্বলতাও তত বেশি দৃশ্যমান হতে থাকবে। বিভিন্ন পরিস্থিতি সামাল দেওয়ার ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকারের দুর্বলতা যত বেশি প্রতীয়মান হবে, জুলাই গণ অভ্যুত্থান বিরোধী অপশক্তি ৫ই আগস্ট নিয়ে তত বেশি বিভ্রান্তি সৃষ্টির সুযোগ পাবে। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমাদের রাজপথের সহযোদ্ধা গণপরিষদ সভাপতি নুরুল হক নূরের উপর হামলা সহ সাম্প্রতিক কিছু ঘটনা স্পষ্ট দেশের স্থিতিশীল পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে অথবা জটিল করে তোলা হচ্ছে। নির্বাচন হতে দেওয়া হবে না, এই ধরনের উচ্চারণ ফ্যাসিবাদ বিরোধী শক্তির ঐক্যকে দুর্বল করবে নাকি পলাতক ফ্যাসিবাদী অপশক্তির পুনরুত্থানের প্রাসঙ্গিকতা তৈরি করবে? অতএব এখনো সময় আছে, আমাদের সতর্ক হওয়া দরকার। পরাজিত পলাতক অপশক্তি কিন্তু সুযোগের অপেক্ষায় ওত পেতে রয়েছে। আলোচনায় বিএনপি নেতারা বলেন, বিএনপি একমাত্র দল যারা বাংলাদেশকে রক্ষা করতে পারে। নেতাকর্মীদের সতর্ক করে দলের সিনিয়র নেতারা বলেন, ক্ষমতায় আসা অতটা সহজ নয়। যে আমরা কারো হুমকিতে মাথা নত করতে বাংলাদেশের মানুষ রাজি নয়। আপনারা নিশ্চয়ই বাংলাদেশে একটা নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার দেখতে চাচ্ছেন না। তাহলে আজকে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে সেই গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করবার জন্য আমাদের নেতা জনাব তারেক রহমানের নির্দেশে হাত ধরে আমরা সব ঐক্যবদ্ধ হয়ে আমরা সেই লক্ষ্যে এগিয়ে যাব। ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করে তারা বলেন, নির্বাচনের মাধ্যমেই জনগণের সরকার প্রতিষ্ঠা করবে বিএনপি। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের অবস্থার উন্নতি হচ্ছে। তার চিকিৎসায় কাজ করছে ৬ সদস্যের মেডিকেল বোর্ড। দ্রুতই তাকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তরের আশা চিকিৎসকদের। এদিকে দেশে চিকিৎসা নূরের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছেন গণ অধিকারের সাধারণ সম্পাদক রাশেদ খান। পূর্ব পরিকল্পিত ও টার্গেট করে নূরকে আঘাত করা হয়েছে এমন দাবি বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর। বিস্তারিত এসএম ফয়েজের রিপোর্টে। নাক ও চোয়ালের হাড় ভাঙ্গা, মস্তিষ্কে রক্তক্ষরণ ও চোখের ইনজুরি নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন নুরুল হক নূর। চিকিৎসকরা জানান, সময়ের সাথে সাথে ভাঙ্গা হাড় জোড়া লেগে যাবে। দ্রুতই আইসিইউ থেকে নেওয়া হবে কেবিনে।
সবশেষ সিটি স্ক্যান রিপোর্টে দেখা গেছে মস্তিষ্কে রক্তক্ষরণ কমে আসছে। মানসিক ট্রমার মধ্যে থাকায় কিছুটা জটিলতা আছে, তবে তা দ্রুতই সেরে যাবে বলে জানান চিকিৎসকরা। নূর ছাড়াও গণ অধিকার পরিষদের আরও কয়েকজন নেতা ঢাকা মেডিকেলে চিকিৎসা নিচ্ছেন। ফ্র্যাকচার হিল হতেও ধরুন 4 থেকে 6 সপ্তাহ সময় লাগবে, কিন্তু তার জন্য ওনাকে কিন্তু হাসপাতালে থাকাটা জরুরি না। উনি হয়তো উইদিন 1 উইক হাসপাতাল থেকে চলে যেতে পারবেন এবং তারপরে বাসায় রেস্ট নিলে এটা কিছুদিনের মধ্যেই এই যে ফ্র্যাকচারের কথা বললাম, ওনার ফ্র্যাকচারের যে বৈশিষ্ট্য হচ্ছে যে ফ্র্যাকচারগুলো ডিসপ্লেসড না, মানে জায়গায় আছে, জাস্ট টাইম দিলেই হিল হয়ে যাবে। তারপরও শঙ্কা কাটছে না পরিবারের। নুরুল হক নূরের সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন স্বজনরা। আমার ভাষা আমি প্রকাশ করতে পারতেছি না যে এই বাংলাদেশে নূরের উপরে এই ধরনের গত 8 বছরে ফ্যাসিস্ট আমলেও এতটা নৃশংসভাবে ন্যাক্কারজনক হামলা ওর উপরে হয় না। এই সময়ে এসে এভাবে ওর উপরে এই ধরনের আক্রমণ হবে যা আমার কল্পনা অতীত। উন্নত ট্রিটমেন্টের জন্য মানে বাহিরে যাতে ওর চিকিৎসার ব্যবস্থাটা করা হয়, এটাই হলো আমার মেইন আশা। এদিকে সভাপতির শারীরিক অবস্থার খোঁজ খবর নিতে হাসপাতালে আসেন গণ অধিকার পরিষদের নেতারা। এ সময় নুরুর উপর হামলাকারীদের শাস্তির দাবি জানান তারা। প্রত্যাখ্যান করেন আইসপেরের বিবৃতি। সেনাবাহিনীর কতিপয় সদস্যরা আমাদের উপরে হামলা করলো, এখন এই হামলার ঘটনাকে সেনাবাহিনী বলছে মব। এইটা কোনোভাবে মব হতে পারে না। আর যদি মব হয়েও থাকে, সেই মব সৃষ্টি করেছে সেনাবাহিনীর কতিপয় সদস্য। আমরা সেনাবাহিনীর পক্ষ থেকে যে বিবৃতি দেওয়া হয়েছে আমরা সেটাকে প্রত্যাখ্যান করছি। সেনাবাহিনীর মধ্যে যে সকল আওয়ামী দোসররা রয়েছে তাদেরকে চিহ্নিত করে তাদের আইনের আওতায় আনা, শাস্তি প্রদান করা সেনা প্রধানের দায়িত্ব, সরকারের দায়িত্ব। নূরের চিকিৎসার খবর নিতে যান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীও। পরিকল্পিতভাবে নূরের উপর হামলা হয়েছে বলে অভিযোগ তার। পূর্ব পরিকল্পিত একটি বিষয় যে তাকে টার্গেট করা হয়েছে আঘাত করার জন্য এবং উদ্দেশ্য ছিল একেবারে মেরে ফেলার। ওকে যেভাবে যে সমস্ত জায়গায় আঘাত করেছে তার যদি ফ্র্যাকশন অফ মিলিমিটার ডানে বামে ওটা যদি আঘাতটা যদি যেত তাহলে অনিবার্য মৃত্যু ছাড়া আমরা আর তাকে জীবন্ত অবস্থায় পেতাম না। নুরুল হক নূরকে দেখতে হাসপাতালে যান উপদেষ্টা শারমিন এস মুর্শিদ ও আসিফ মাহমুদও। বলেন, হামলাকারীদের শনাক্ত করতে শক্তিশালী কমিটি করা হয়েছে। আওয়ামী লীগের সময়েও এই ধরনের ঘটনা আসলে ঘটতে দেখিনি, যেটা দুঃখজনকভাবে হয়েছে এবং সেই জায়গা থেকে অবশ্যই যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্বে আছে, যেই করুক না কেন এই দায়টা সরকারের উপর বর্তায় এবং সরকারকেই এটার সমাধান করতে হবে এবং এই বিচার করার মাধ্যমেই, এই হামলার বিচার করার মাধ্যমেই ভবিষ্যতে যাতে এই ধরনের ন্যাক্কারজনক ঘটনার কেউ ঘটানোর সাহস না করতে পারে সেটা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী লীগকে ফেরানোর পরিকল্পনা চলছে বলেও এ সময় মন্তব্য করেন উপদেষ্টা আসিফ মাহমুদ। এস এম ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ফোন করে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন। সকালে গণ অধিকার পরিষদের নেতা আবু হানিফ জানান, সকাল 10টায় ফোন করে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের খোঁজ নিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বিদেশে উন্নত চিকিৎসার জন্য সরকারের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও নুরুল হক নূরকে আশ্বস্ত করেন তিনি। নূরের দ্রুত আরোগ্য কামনা করে রাষ্ট্রপতি তার উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও গভীরভাবে দুঃখ প্রকাশ করেছেন। হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে বলেও রাষ্ট্রপতি নূরকে আশ্বস্ত করেছেন বলে জানান আবু হানিফ। গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের চিকিৎসার খোঁজ নিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আহত নুরুল হক নূরের শারীরিক অবস্থা জানার জন্য বেগম খালেদা জিয়া তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেনকে শনিবার রাতে ঢাকা মেডিকেলে পাঠান। বেগম খালেদা জিয়া নূরের উপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বলেছেন, এই ঘটনা অত্যন্ত মর্মান্তিক ও নিন্দনীয়। বিএনপি চেয়ারপারসন নূরের যথাযথ চিকিৎসার ব্যবস্থা করার আহ্বান জানিয়েছেন। যে রাজনৈতিক দলের কার্যক্রম নেই তারাই নির্বাচন বানচাল করতে চায় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠকে তিনি এই মন্তব্য করেন। তিনি জানান,
কেউ যেন নির্বাচন কোনোভাবেই বাধাগ্রস্ত করতে না পারে সেই চেষ্টাই করা হচ্ছে। নির্বাচন সুষ্ঠু করতে সবার সহযোগিতা প্রয়োজন উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যে দলের কার্যকলাপ নেই তারা তো চাইবে নির্বাচন না হোক। এটা প্রতিহত করার দায়িত্ব জনগণ, রাজনৈতিক দলসহ সবার। নির্বাচনের জন্য যতটা প্রস্তুতি দরকার ততটা প্রস্তুতি আইনশৃঙ্খলা বাহিনীর রয়েছে বলেও জানান তিনি। সাম্প্রতিক সময়ে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পুলিশ অ্যাক্টিভ হলে সবাই বলে বেশি করে ফেলেছে। ক্রিকেট খেলায় দাগ দিয়ে তো বলা সম্ভব না কোনটা ওয়াইড হবে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে ঢাকা ও এর আশেপাশে 1604টি অবরোধ হয়েছে বলে জানান উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্রে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকা। এ ঘটনায় আহত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, প্রক্টর ও অর্ধশতাধিক শিক্ষার্থী। স্থগিত করা হয়েছে সব বিভাগের পরীক্ষা। আগামীকাল রাত 12টা পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও এর আশেপাশের এলাকায় জারি করা হয়েছে 144 ধারা। মোতায়েন করা হয়েছে যৌথ বাহিনী। চট্টগ্রাম থেকে বিস্তারিত শাহেদা পিয়ার রিপোর্টে। ঘটনার সূত্রপাত শনিবার রাতে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের 2 নম্বর গেট সংলগ্ন তার ভাড়া বাসায় আসলে গেট বন্ধ হয়ে যাওয়ায় ওই বাড়ির দারোয়ান তাকে প্রবেশ করতে দেয়নি। পরে ভুক্তভোগী ছাত্রী তার বন্ধুদের ডাকলে তারা ওই দারোয়ানকে ধরে প্রক্টর অফিসে নিয়ে যেতে চায়। এ ঘটনায় এলাকায় মাইকিং করে লোক জড়ো করে এলাকাবাসী। এক পর্যায়ে স্থানীয়রা শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হয়। এ সময় স্থানীয়রা বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বডির গাড়িবহর, পুলিশ ও নিরাপত্তা বাহিনীর গাড়ি ভাঙচুর করে। পরে সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রবিবার সকালে পরিস্থিতি স্বাভাবিক থাকলেও দুপুর 12টার দিকে আবারও উত্তপ্ত হয়ে ওঠে বিশ্ববিদ্যালয় সংলগ্ন 2 নম্বর গেট এলাকা। বিশ্ববিদ্যালয়ে আবাসক সংকট থাকায় বিপুল সংখ্যক শিক্ষার্থী এই এলাকায় বিভিন্ন কটেজ ও ভাড়া বাসায় থাকেন। এসব ভাড়া বাসায় বসবাসরত শিক্ষার্থীদের স্থানীয়রা লাঞ্ছিত করছে এমন খবর পেয়ে প্রক্টোরিয়াল বডি সহ শিক্ষার্থীরা 2 নম্বর গেট এলাকায় গেলে স্থানীয়রা তাদের উপর হামলা চালায় বলে অভিযোগ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। এ সময় আহত হয়েছেন উপাচার্য ডক্টর কামাল উদ্দিন, প্রক্টর তানভীর, হায়দার মোহাম্মদ আরিফ ও বেশ কয়েকজন শিক্ষার্থী। দেশীয় অস্ত্র সহযোগে এই স্থানীয় যারা বর্বরিত হামলা করছে তারা তাদের জীবন নাশের হুমকির কারণ হয়ে দাঁড়াচ্ছে। কিন্তু আমি আমাদের প্রক্টর স্যারকে আমরা বলেছিলাম, কিন্তু তিনি আমাকে বললেন তিনি লোকেশনটাও জানতেন না। সকালের দিকে ওরা আবার আক্রমণ করে নিজেদের শক্তি সঞ্চয় করে এসে আবার ছাত্রদের উপরে আবার আক্রমণ চালায়। তারা নিরস্ত্র আমাদের স্টুডেন্টদের উপরে হামলা চালান এবং এই হামলার পরিপ্রেক্ষিতে আমরা কোনো ল এনফোর্সমেন্টের কোনো জায়গা দেখি নাই, আমরা দেখি নাই কোনো সেনাবাহিনী বা পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তা চাওয়া হলেও তাদের সহযোগিতা পাওয়া যায়নি বলে অভিযোগ বিশ্ববিদ্যালয় প্রশাসনের। আমাদের সকল শিক্ষককে মারছে, আমার সকল ছাত্রদেরকে মারছে, কন্টিনিউ মারতেছে, এখনো মারতেছে। আমরা কোন জগতে আছি? সকল ছাত্রলীগের ক্যাডাররা, সকল বড় বড় ক্যাডাররা এখানে ঢুকে হেলমেট পরে আমরা সিওসির সাথে কথা বলেছি, স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে কথা বলেছি, মাননীয় প্রধান উপদেষ্টার দপ্তরে কথা বলেছি। 2 ঘন্টা চলে গেছে, এখন আমাদের মাঠে খবর পাওয়ার পর করে প্রক্টোরিয়াল বডির সাথে এবং ছাত্রদের সাথে, পুলিশের সাথে, ডিজিএফ এর সাথে, সেনাবাহিনীর সাথে কন্টিনিউয়াস যোগাযোগ রক্ষা করেছে। আমরা দুজনেই কন্টিনিউয়াসলি ফোন করেছি, এমনকি সেনাবাহিনীকেও আমরা ফোন করতে করতে র্যাব আমাদের ফোন ধরেও নাই। সেনাবাহিনী ফোন ধরতে যে পরিমাণ বিলম্ব করেছে, এটাও আমাদের জন্য একটা ক্ষতির কারণ হয়েছে। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও আশপাশের এলাকায় সোমবার রাত 12টা পর্যন্ত 144 ধারা জারি করা হয়েছে। মোতায়েন করা হয়েছে যৌথ বাহিনী। শাহিদা পিয়া, বাংলা ভিশন, চট্টগ্রাম। নির্বাচনকে সামনে রেখে ভোটার তালিকা সংশোধন করে একটি তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। তালিকা অনুযায়ী দেশে বর্তমানে মোট ভোটার সংখ্যা 12,67,504 জন। এই তালিকায় নতুন ভোটার যুক্ত হয়েছেন 1,37,642 জন। 31 অক্টোবর পর্যন্ত যারা নতুন ভোটার হবেন তাদের যুক্ত করে দ্রুতই আরও একটি তালিকায় প্রকাশ করবে কমিশন। বিস্তারিত মোবাশের আহমেদের রিপোর্টে। আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। এরই অংশ হিসেবে ভোটার তালিকা হালনাগাদ করেছে কমিশন।
রবিবার বিকেলে আগারগাঁও নির্বাচন কমিশন অফিসে ব্রিফিংয়ে ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ জানান, খসড়া তালিকা কিছুটা সংশোধন করে তৈরি করা হয়েছে এই তালিকা। টোটাল ভোটার অ্যাজ অন টুডে যেটা হচ্ছে সেটার সংখ্যা হচ্ছে 12,63,07,504। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠতে পারে, আপনাদের কৌতূহল থাকার স্বাভাবিক, যে বাড়লো কেন। এটা আমাদের যখন আমরা প্রকাশ করি খসড়াটা, তার পরবর্তীতে যে একটা অন্তর্ভুক্তি হয়েছেন 1,37,642 জন, এনারাও বাদ পড়ার তালিকায় ছিলেন, বাদ পড়া ছিলেন, তারা আবার এটাতে নতুন করে অন্তর্ভুক্ত হয়েছেন এবং প্রকাশিত তালিকার থেকে 1,038 জনকে কর্তন করা হয়ে গেছেন, যারা প্রকাশিত তালিকার পরবর্তীতে ইন্তেকাল করেছেন। তালিকা অনুযায়ী পুরুষ ভোটার 6,41,455 জন, নারী ভোটার 6,22,05,819 জন আর হিজড়া ভোটার 1,230 জন। এর আগে জাতীয় নির্বাচনে আসন ভিত্তিক সীমানা নির্ধারণ, প্রবাসী ভোটারদের ভোটের প্রক্রিয়া ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সহ নির্বাচনের সার্বিক প্রস্তুতি বিষয়ে জানতে কমিশনে যান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সহ একটি প্রতিনিধি দল। আলোচনা শেষে তিনি বলেন, নির্বাচন নিয়ে নানা আশঙ্কা থাকলেও অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে কমিশন সক্ষম বলে তারা মনে করেন। আমরা যতবার এসেছি কথাবার্তা বলেছি এবং তাদের এর মধ্যে বিভিন্ন নির্বাচন কমিশন যে সমস্ত পদক্ষেপগুলো নিয়েছেন, আমরা মানে এর আপডেট আমরা যতটুকু দেখেছি এই পর্যন্ত, সব কিছু মিলিয়ে আমরা আশা রাখি বর্তমান যে নির্বাচন কমিশন তারা একটি অবাধ, সুষ্ঠু, ইনক্লুসিভ, সবার অংশগ্রহণমূলক একটা নির্বাচন করতে সক্ষম হবেন এবং সেই ক্ষেত্রে তাদের আন্তরিকতার আমি কোনো অভাব দেখিনি এই মুহূর্ত পর্যন্ত। নির্বাচন বানচাল করতে একটি মহল ক্রমাগত চেষ্টা করে যাচ্ছে বলেও এ সময় অভিযোগ করেন বিএনপির এই নেতা। মোবাশ্বের আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। ডাকসু নির্বাচনে ছাত্র শিবিরের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ নিয়ে বিরূপ মন্তব্য, নির্বাচনী বিধি লঙ্ঘন সহ বিভিন্ন অভিযোগ করেছে অন্যান্য প্যানেলের প্রার্থীরা। তবে শিবিরের প্যানেলের অভিযোগ, তাদের কাছে প্রচারণায় পিছিয়ে পড়ে নানা কূটকৌশল অবলম্বন করছে প্রতিপক্ষ বিভিন্ন প্যানেল। নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট। ডাকসুর নির্বাচনী প্রচারের ষষ্ঠ দিন, সকালের বৃষ্টিতে কিছুটা ব্যাহত হলেও দুপুরের পর থেকেই জমে ওঠে। লিফলেট হাতে শিক্ষার্থীদের কাছে নিজেদের নানা প্রতিশ্রুতি পৌঁছে দিতে ক্যাম্পাসে ব্যস্ত সময় পার করেন প্রার্থীরা। দেখুন, আমি সব সময় কাজের মানুষ, কাজ করে যাচ্ছি। আমি আমার ভাই বোনদের উদ্দেশ্যেই বলবো, কারণ যে আমাকে ভোট দিবে না সেও আমার ভাই বোন, যে আমাকে ভোট দিবে সেও আমার ভাই বোন, কারণ আমরা একই ক্যাম্পাসে বড় হচ্ছি, পড়াশোনা করছি। সেই জায়গা থেকে তাদের সকল যৌক্তিক অধিকারই আমার অঙ্গীকার। এদিন ডাকসুর কাঠামোগত সংস্কার, নারীর ক্ষমতায়ন, আবাসন সংকট নিরসন সহ 18 দফা ইশতেহার ঘোষণা করে প্রতিরোধ পর্ষদ। ছাত্র শিবির মনোনীত প্রার্থীর বিরুদ্ধে মুক্তিযুদ্ধ নিয়ে কটূক্তির অভিযোগ তোলেন একাধিক প্রার্থী। গণরুম, গেস্টরুম ও র্যাগিং প্রথা নিষিদ্ধ করে ক্যাম্পাস চার্টার প্রকাশ করা, হলগুলোতে পর্যাপ্ত সিসি ক্যামেরা কার্যকর থাকাটা নিশ্চিত করা। 5, নারী বান্ধব ক্যাম্পাস, নারী শিক্ষার্থীদের সাইবার সুরক্ষা, চলাফেরার স্বাধীনতা ও মত প্রকাশের অধিকার নিশ্চিত করতে প্রশাসনকে বাধ্য করা। চাকমারা যাত্রীটি প্রায় পাকিস্তানপন্থী ছিলেন, কিন্তু তার মানে এই নয় যে সব চাকমারা পাকিস্তানপন্থী ছিলেন। আপনারা জানেন অনেক অনেক চাকমা জনগোষ্ঠী আছে যারা মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিল। তাদের প্যানেলের যে সমর্থিত একজন সদস্য প্রার্থী, সে হচ্ছে যে আমাদের একজন বীরশ্রেষ্ঠকে সে হাইজ্যাকার হিসেবে উপস্থাপন করছে। তারা কিন্তু মুক্তিযুদ্ধ নিয়ে বারবারই প্রশ্নবিদ্ধ ভূমিকা পালন করে যেতেছে। তাদের যে স্ট্যান্ড, প্রশ্নবিদ্ধ স্ট্যান্ড, সেটা কিন্তু তারা বারবারই প্রমাণ করে যেতেছে। বিকালে ডাকসুর নির্বাচন কমিশনে ছাত্র শিবিরের বিরুদ্ধে নির্বাচনী বিধি লঙ্ঘনের অভিযোগ জমা দেয় ছাত্রদল। তাদের কাছে যে অভিযোগ দিচ্ছি, কোনো অভিযোগে পদক্ষেপ নিতে পারছে না, খালি হচ্ছে দেখছি দেখবো। এদিকে ছাত্র শিবির প্যানেলের জিএসের প্রার্থিতা বাতিল চেয়ে করা রিটকে স্বাগত জানালেও তাদের কাজ দেখে ঈর্ষান্বিত হয়ে প্রতিপক্ষ এখন নানা ষড়যন্ত্র করছে বলে অভিযোগ শিবির প্রার্থীদের। প্রশাসনের বিরুদ্ধেও পক্ষপাতিত্বের অভিযোগ তাদের।
যে 24-এ যে হাজার হাজার শিক্ষার্থী হাজার হাজার মানুষকে শহীদ হতে হলো, এটির দায় মূলত সেই সময় আওয়ামী লীগ ইম্পাওয়ার যারা করেছে তাদের উপর দায় বর্তায়। সেই অপরাধকে ঢাকবার জন্য আর কোনো ইস্যু না পেয়ে সেই ছাত্র শিবির নিয়ে মিথ্যাচার করে যাচ্ছেন। এটি নিয়ে আমরা বিচলিত নয়, শিক্ষার্থীরা এটির জবাব 9 সেপ্টেম্বর দেবে ইনশাল্লাহ। আমরা তাদেরকে শিক্ষক হিসাবে দেখতে চাই, কিন্তু তারা যদি কারো দ্বারা আরোপিত হয়, তারা যে আদর্শ লালন করে, বিভিন্ন রঙের এখানে আমাদের শিক্ষকরা আছে, তো সেই রং দ্বারা যদি তারা অনেক বেশি প্রভাবিত হয় এবং তাদের বিশেষ ছাত্র সংগঠনকে যদি এক্সট্রা ফ্যাসিলিটিস প্রদান করে, তাহলে এর মাধ্যমে তারা শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নেবে। ডাকসু নির্বাচন কমিশন জানিয়েছে বিধিভঙ্গের নানা অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নিচ্ছেন তারা। সবাই বিপুল উদ্দীপনায় ভোট চাইতেছে, একে অপরের সাথে কৌশল বিনিময় করতেছে। তারা আমাদেরকে জানিয়েছে, স্যার সবাই এখন উৎসব মুখর পরিবেশে আছে, কোনো ধরনের সমস্যা তারও এখনো কোনো ধরনের বাধার মুখে পড়ে নাই। আর কিছু অভিযোগ আসছে, অভিযোগের সাথে সাথে আমরা যতটুকু যাদেরকে আইডেন্টিফাই করতে পেরেছি তাদেরকে আমরা সতর্ক করে দিয়েছি। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। চীনের সহায়তায় রোবোটিক চিকিৎসা কেন্দ্রের যাত্রা শুরু হলো বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে। এর মাধ্যমে আহত কিংবা স্ট্রোকের কারণে হাত পা সহ অসাড় হয়ে যাওয়া রোগীদের অঙ্গ প্রত্যঙ্গ সচলে চিকিৎসা দেওয়া হবে। চীনের রাষ্ট্রদূত ইয়া ওয়েন বলেছেন, রোবোটিক চিকিৎসা ও কেন্দ্রের রক্ষণাবেক্ষণে সহায়তা দেবে তার দেশ। রিপোর্ট করছেন ইমরুল কায়েস। বাংলাদেশে এই প্রথম স্থাপন করা হলো রোবোটিক চিকিৎসা বা পুনর্বাসন কেন্দ্র। সাবেক পিজি হাসপাতাল অর্থাৎ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে এই কেন্দ্র স্থাপন করা হয়েছে। আহত কিংবা স্ট্রোক সহ অন্যান্য কারণে হাত পা অঙ্গ প্রত্যঙ্গ অসাড় হয়ে যাওয়া রোগীদের চিকিৎসা দেওয়া হবে এখানে। অত্যাধুনিক রোবোটিক চিকিৎসা সামগ্রীগুলো দিয়ে সহায়তা করেছে চীন। উদ্বোধনী অনুষ্ঠানে দেশটির রাষ্ট্রদূত ইয়াওয়েন বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন চীনা রোবটগুলো উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করবে। রোবোটিক কেন্দ্রে রোগীদের অত্যাধুনিক চিকিৎসা দেয়া হবে। বাংলাদেশ সরকারের অনুরোধে চীন এই রোবোটিক চিকিৎসা সামগ্রীগুলো পাঠিয়েছে। এগুলো চালানোর জন্য আমরা বাংলাদেশি মেডিকেল স্টাফদের প্রশিক্ষণ দিয়েছি। এগুলোর রক্ষণাবেক্ষণেও সহায়তা করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বলেন, আহতদের চিকিৎসায় রোবোটিক কেন্দ্রটি একটি যুগান্তকারী পদক্ষেপ। বাংলাদেশে হলো একটা, আমার কাছে মনে হয়, অ্যাক্সিডেন্টের ডিপো। যখন তখন যেখানে সেখানে গাড়ি পড়ে যাচ্ছে, হুন্ডা ভেঙে যাচ্ছে, মানুষ মরছে, মানুষ হাত পা ভাঙছে, একের পর এক দুর্ঘটনা। তো এদেরকে ট্রিটমেন্ট করার জন্য এই যে একটা বড় সুযোগ আমাদের সামনে আসলো, এইটাকে আমরা যেন কাজে লাগাতে পারি। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডাক্তার সাইদুর রহমান ও বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাক্তার শাহিনুর আলম সহ চিকিৎসকরা এ সময় উপস্থিত ছিলেন। সকল লিডিং এজ টেকনোলজি এই দেশে ঢোকার। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন জানিয়েছেন, প্লাস্টিকের স্থানে পাট পণ্যের ব্যবহার নিশ্চিত করা গেলে আমদানিতে অন্তত $1 বিলিয়ন বেঁচে যেত। জানান, বাজারের আর পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর পলিথিনের ব্যবহার করতে দেয়া হবে না। এজন্য যৌক্তিক সময় দেবার পর কঠোর হবে সরকার। রাজধানীতে কারওয়ান বাজারে আয়োজিত পরিবেশ বান্ধব পাটের ব্যাগ বাজারজাতকরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। বাণিজ্য উপদেষ্টা বলেন, পাট শিল্পে স্থানীয় সক্ষমতা থাকার পরও বাংলাদেশ এগুতে পারেনি, অথচ ভারত সহ অন্য দেশ পাট শিল্পকে বহুদূর এগিয়ে নিয়ে গেছে। পাট শিল্পের বিকাশ হলে দেশে ব্যাপক কর্মসংস্থান হবে জানিয়ে বাণিজ্য উপদেষ্টা বলেন, পাট পণ্যের রফতানি $3 বিলিয়ন নেওয়া সম্ভব। অনুষ্ঠানে পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রোজানা হাসান বলেন, প্লাস্টিক মানুষের স্বাস্থ্যের ঝুঁকি উদ্বেগজনক পর্যায়ে নিয়ে গেছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দিনভর উত্তেজনা, ধাক্কাধাক্কি, কোষাধ্যক্ষ কার্যালয়ে তালা দেওয়ার মধ্য দিয়ে শেষ হয় রাকসু নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহের সময়। বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটার করতে ছাত্রদলের দাবিকে কেন্দ্র করে ছাত্রদল, ছাত্র শিবির ও বৈষম্য বিরোধী ছাত্রদের মধ্যে বিরাজ করছে চরম উত্তেজনা। এদিকে উদ্ভূত পরিস্থিতি নিয়ে ছাত্র প্রতিনিধিদের সাথে বৈঠকে 25শে সেপ্টেম্বরে নির্বাচন করার পক্ষে মতামত দিয়েছে নির্বাচন কমিশন। শিডিউল 4 দফা কাটাছেড়ার পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাকসু নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন ছিল আজ। প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে সকালে রাকসু কোষাধ্যক্ষ কার্যালয়ে গেটে তালা দিয়ে অবস্থান নেয় ছাত্রদল। বৈষম্য বিরোধী ছাত্রসহ অনেকেই মনোনয়নপত্র তুলতে এসে ছাত্রদলে বাধায় মনোনয়নপত্র তুলতে না পেরে কোষাধ্যক্ষ কার্যালয়ের গেটে অবস্থান নেয়। দফায় দফায় উত্তেজনার পর দুপুরে ভেঙে ফেলা হয় ছাত্রদলের লাগানো তালা।
4 ঘন্টা বন্ধ থাকার পর দুপুর 2টা থেকে মনোনয়নপত্র বিতরণের কাজ আবারও শুরু হয়। শেষ দিনে ভিপি পদে 18, জিএস পদে 12, এজিএস পদে 13 জন সহ মোট 387 জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন। এদিকে উদ্ভূত পরিস্থিতি নিয়ে সন্ধ্যা 7টায় ছাত্র প্রতিনিধিদের সাথে বৈঠকে কমিশনাররা 25শে সেপ্টেম্বরে নির্বাচন দিতে রাজি হয়েছেন। বামপন্থী ছাত্র সংগঠনের একটি অংশ বৈঠক বয়কট করে। বৈঠক শেষে নির্বাচন কমিশনার মোস্তফা কামাল আকন জানান, শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে 25 সেপ্টেম্বরে রাকসু নির্বাচন হবে। রাজশাহী কারা প্রশিক্ষণ কেন্দ্রে পূবালী ব্যাংক পিএলসির উদ্যোগে উদ্বোধন হয়েছে বৃক্ষরোপণ কর্মসূচি। সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমের অংশ হিসেবে সেখানে বৃক্ষরোপণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল মোতাহের হোসেন ও পূবালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলী। আরও উপস্থিত ছিলেন পূবালী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক শাহনওয়াজ খান, সহকারী কারা মহাপরিদর্শক জান্নাতুল ফরহাদ, কমান্ড্যান্ট সুব্রত কুমার বালা, রাজশাহী বিভাগের কারা উপমহাপরিদর্শক মোহাম্মদ শাহ আলম খান, ব্যাংকের প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপক ফয়জুল হক শরীফ ও রাজশাহী অঞ্চলের সাজিদুর রহমান সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় বিদেশি গাছ বর্জন ও দেশীয় গাছ রোপণে গুরুত্ব আরোপ করেন পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলী। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30। এর আগে 9টা রয়েছে নিউজ 20 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।